রবিবারে গল্পে গত রবিবারে প্রশ্ন ছিল গল্পের কথকের নাম কি। সঠিক উত্তর অনিমেষ। সঠিক উত্তরদাতা হলেন অনিমা পাত্র, সায়ক বড়াল, সন্তোষ ঘোষ, কৌশানী পাত্র, কেপি রীতা দাস। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং রবিবারে গল্প শোনার জন্য। রবিবারে গপ্প, এখানে পাবেন ভূত গোয়েন্দা, হাসি ঠাট্টা, কৌতূহল ও রহস্য। আজকের গপ্প পবন পাত্রের লেখা গোয়েন্দা স্পেশাল, গভীর আঘাত। গল্পটি মন দিয়ে শুনুন। গল্পের শেষে থাকবে একটি সহজ প্রশ্ন। সর্বপ্রথম সঠিক উত্তরদাতাকে আমরা পরের গল্পে শাউট আউট দেব। শুরু হচ্ছে গভীর আঘাত। সকালের খাওয়া সেরে অরিন্দমের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এমন সময় বাবা এসে বললেন, সোমনাথের খুনি ধরা পড়েছে, ইন্দ্রখালির একটা ছেলে। সোমনাথ দা আমাদেরই পাড়ার ছেলে। মাস দুয়েক আগে খুন হয়েছিল। ওর স্টুডিওর দোকান আছে স্টেশনের কাছে। বছর চারেক হলো খুলেছে। ছবি তোলা, জেরক্স, প্রিন্টিং থেকে শুরু করে ট্রেনের টিকিট কাটা, টাকা তোলা, ফর্ম ফিল আপ, ফ্রি ফায়ারে টপ আপ সবই করতো। যথেষ্ট ভালো চলছিল ব্যবসাটা। এমনই একদিন রাতে দোকান থেকে বাড়ি ফিরছিল। তখনই হঠাৎ পিছন থেকে কেউ এসে এক ছুরি দিয়ে ওর গলা কেটে দিয়ে চলে যায়। সোমনাথ স্কুটি নিয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে একটা ট্রান্সফরমারে। তারপরই সব শেষ। পাড়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। তাছাড়া সোমনাথের একটা ছেলে আছে, ওর বয়স মাত্র 1 বছর। খারাপ লেগেছিল খুবই। পুলিশের হাতেই কেসটা চলে যায়। অরিন্দম যদি কেসটা পেত তবে ও এই কেসটার কিনারা কী করতো তা জানা নেই। তবে পুলিশ যে খুনিকে কিভাবে ধরলো তাও জানা নেই। শুধু এইটুকু জানা গেল যে আশুতোষ নন্দী নামক একটি ছেলে সুদে 3 লাখ টাকা ধার নিয়েছিল। সেই টাকা শোধ করার কোনো নামগন্ধই নেই। এই নিয়ে সোমনাথ ও আশুতোষের মধ্যে বেশ কিছুটা কথা কাটাকাটি হওয়ায় নাকি ক্রোধের বশবর্তী হয়ে আশুতোষ খুনটা করেছে। ক্রাইম অফ প্যাশন আর কি। প্রিমেডিটেডের ক্রাইম হলে তাও একটা কথা থাকে, কিন্তু ক্রাইম অফ প্যাশন মানে ধরা পড়বেই। কোনো প্ল্যানিং নেই যে। সত্যি খুনের কি আর কোনো ক্রিয়েটিভিটি আছে নাকি? তাই না বটে। আর ওই দিল্লির কেসটা তো দেখলে। অরিন্দমের ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। অরিন্দম ফোনটা তুলল। তারপর, হ্যালো, বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, তো তাজ্জব ব্যাপার ইত্যাদি বলতে লাগলো। ঠিক 10 মিনিট পর ও ফোনটা রাখলো। আমি জিজ্ঞাসা করলাম, কে ছিল? অফিসার বিক্রম চৌধুরী ফোন করেছিলেন, ইন্ডিয়ান আর্মি, অরুণাচল প্রদেশ থেকে। একেবারে আর্মি? একটু বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবার যাই তো চাই। তা কি বললেন উনি? প্রথমে উনি বললেন যে আমি ইন্ডিয়ান। না না দাঁড়াও 1 সেকেন্ড। এই বলে অরিন্দম তার কল রেকর্ডারটা খুলে এক্ষুনি রেকর্ড হওয়া রেকর্ডিংটা চালিয়ে দিল। হ্যালো, কে? হ্যালো, আমি কি অরিন্দম দাসের সাথে কথা বলছি? হ্যাঁ বলছেন। একটা সাহায্যের আশায় আপনাকে ফোন করেছি। হ্যাঁ বলুন। আমার সন্দেহ যে আমাদের সৈন্য ঘাঁটি থেকে কিছু অস্ত্র ও ভাইটাল ইনফরমেশান বর্ডারের ওপারে ট্রান্সফার হচ্ছে। আরে তাজ্জব ব্যাপার। তাই নয় তো কি? ব্যাপারটা কতটা বিপজ্জনক আশা করছি বুঝতেই পারছেন। আমাদের এই এরিয়ার জনবসতি খুবই কম, অথচ পশ্চিমে 1.5 কিলোমিটারের মধ্যে ইটানগর। তাই পাহাড়ে আমাদের খুব সজাগভাবেই দিতে হয়। তারপর শুরু হয়েছে এই চুরিচামারির ঘটনাটা। আমার সন্দেহ হওয়ার পরই আমি ইন্টেলিজেন্ট হেডকোয়ার্টারে সবটা জানাই। সেখান থেকে অফিসার ব্যোমকেশ গড়াইকে ইনচার্জ করা হয় তদন্তের এক সেকেন্ড। তাহলে আমার কি প্রয়োজন? অফিসার ব্যোমকেশ গড়াই নিশ্চয়ই আমার থেকেও ভালো গোয়েন্দা হবেন, তাই নয় কি? তা তো অবশ্যই, কিন্তু এরপর আরও একটা মারাত্মক ঘটনা ঘটে। ব্যোমকেশ গড়াই হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যান। তিনি কাউকে কিছু না বলেই হঠাৎ উধাও হয়ে গিয়েছেন। এমনকি তার জিনিসপত্র ক্যাম্পে পড়ে আছে।
তার হদিস আর কেউ দিতে পারলো না। বলেন কি? মানে সেই গুপ্তচরকে খুঁজতে এসে তিনি নিজেই নিখোঁজ হয়ে গেলেন? দেখুন দেখুন দেখুন, আমার মনে হয় তিনি আসল গুপ্তচরকে... একদম ঠিক ধরেছেন অরিন্দম বাবু, আমারও তাই মনে হয় যে উনি আসল গুপ্তচরকে খুঁজে ফেলেছিলেন এবং সেই গুপ্তচর ব্যাপারটা জানতে পেরে তাকে নিখোঁজ করে। তবে অবাক করা কাণ্ড ঘটে মাস দেড়েক পর পাহাড়ের এক খাত থেকে ব্যোমকেশ বাবুর মৃতদেহ উদ্ধার হয়। আপনি কি শিওর যে ওটা মৃতদেহ? আই মিন লাশ নয় তো? প্রথমে আমিও ভেবেছিলাম যে স্যার হয়তো পা পিছলে পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছেন, কিন্তু কিছু দূরে একটা হ্যান্ডগান দেখতে পাওয়া যায় এবং একটু ভালো করে পরীক্ষা করে বোঝা যায় যে এই বন্দুকের গুলিতেই তার মৃত্যু হয়েছে এবং তারপর হয়তো তাকে পাহাড় থেকে বন্দুক সমেত তাকে নিচে ফেলে দেওয়া হয়েছে। এতদিন পর আর বন্দুকে কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই। আচ্ছা, ব্যোমকেশবাবুর দেহটা কি সুস্থ অবস্থায় ছিল? না মানে এতদিন তো হয়ে গেল। না না না, ওটার শরীরটা আসলে পচে গিয়ে তা থেকে কঙ্কাল বের হয়ে গিয়েছে, কিন্তু গায়ের ভর্তি দেখে তাকে শনাক্ত করা হয়েছে। ডিএনএ টেস্ট তাই প্রমাণ হয়েছে। আর বলা হয়েছে খুনটা ঠিক 94 দিনের মাথায় হয়েছে। বেশ, বুঝলাম। এরপর কি পদক্ষেপ নিলেন তাহলে? হেড অফিসে সমস্ত ব্যাপারটা আমি ইনফরমেশন করেছি। সেখান থেকে স্পেশাল ফোর্স আসতে একটু সময় লাগবে, তাই আমি ও আমার জুনিয়র ত্রিদীপ ঘোষাল মিলে সমস্ত জওয়ানদের ব্যাগ সার্চ করেছি, কিছু পাইনি। কতজন জওয়ান আছে? 138 জন। তাহলে আপনি অরিন্দমবাবু আসছেন তো? হেড অফিসের ভরসার যে আর থাকা যাবে না। সত্যি কথা বলতে একটা কথা বলবেন? আমার লাইফের গ্যারেন্টি কি? অত বড় অফিসার খুন হয়ে গেল, আর আমি তো একদম সামান্য একজন ব্যক্তি। আপনার সুরক্ষার দায়িত্ব আমার। আমি কথা দিচ্ছি আপনার কিছু হবে না, আমি সব ব্যবস্থা করে দেবো। না না না, থাক 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 থাক, তার আর কোনো দরকার নেই। আপনি আপনি বরং এক কাজ করুন, 138 জন জওয়ান ওই দিন, মানে যেদিন ব্যোমকেশবাবু উদা হয় আর কি, বা বলা যেতে পারে খুন হন, সেদিন প্রত্যেকজন জওয়ান সকাল থেকে রাত পর্যন্ত কি করছিল তার জবাববন্দি আমার চাই। এখন রাখছি। এই 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। মানে আপনি তো জবাববন্দি মানে ঠিক করে মানে বুঝতে পারছি না। আপনি তো আচ্ছা লোক মশাই, আরে এখন ইন্টারনেটের যুগ, সবার জবাববন্দি কৌশলে রেকর্ড করুন, তারপর আমার সেন্ড করে দিন, তাহলেই তো হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রেকর্ডিং শেষ হলো। বাবারে বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে শুধু শুধু এইখানে বসে কেস সলভ করার কি দরকার ছিল? ফ্রিতে অরুণাচল প্রদেশ ঘোরার সুযোগ কেউ ছাড়ে? অরিন্দম, তুমি পাগল হলে নাকি? না না, দেখো, অত বড় অফিসার খুন হয়ে গেল, তাহলে আমরাও সেফ থাকবো তা বলা যায় কি করে? তাছাড়া বিপদ দেখে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়া ফেলুদার কাজ আমার নয়, তাই এই কেসটাকে একটু অন্যভাবে হ্যান্ডেল করার ধান্দায় আছি। তুমি বাড়ি চলে যাও, তোমার কোনো কাজ নেই। আর যদি বলা যায় বিক্রম চৌধুরীর কথা, লোকটা সবই ভালো, কিন্তু মানে অত বড় একটা আর্মির অফিসার, সেই গাম্ভীর্য ভাবটা নেই। কেমন একটা সুট টেনে কথা বলে, নিজেই শুনলে একটা কেমন অদ্ভুত টাইপের গলা। ওই জন্যই হয়তো ওর ক্যাম্প থেকে চুরি হচ্ছে। সে যাকে দেশের জন্য কাজ করতে আমি সর্বদাই তৎপর। কথা মতো আমি বাড়ির দিকে রওনা হলাম। ব্যাপারটা খুবই অদ্ভুত লাগছে। অরিন্দম কাকে সন্দেহ করছে তাও বোঝা যাচ্ছে না। আবার এমন নয় তো যে ফোন যে অফিসার করেছিল, কি বেশ যেন নাম, হ্যাঁ গিরিশ মহাপাত্র, এই না 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 থুরি, বিক্রম রায়চৌধুরী না শুধু চৌধুরী, কি যেন বেশ মনে পড়ছে না। আপনারা বরং নামটা কমেন্টে লিখে জানান। যাই হোক, হতেই তো পারে যে ওই অফিসার বিক্রমই ব্যোমকেশ বক্সিকে খুন করেছে, ব্যোমকেশ গড়াইকে খুন করেছে। হতেই তো পারে ওই আসল গুপ্তচর। জওয়ানদের ব্যাগ সার্চ করে তো কিছুই পাওয়া যায়নি, তার মানে হয়তো হেড অফিসারের ব্যাগেই আসল মালকড়ি আছে। ঠিক 2 দিন পরে অফিসার বিক্রম চৌধুরী মোট 30 জনের জবাববন্দি পাঠালেন। অরিন্দমকে জিজ্ঞাসা করলাম, বাকি 108 জনের কি হলো? অরিন্দম একটু হেসে বলল, জানতে পারবে, সব জানতে পারবে। সত্যি কথা বলতে কি, গত 2 দিন ধরে কেন জানি না অরিন্দম আমায় একটু ইগনোর করছে। কোনোদিন হয়তো বলেই বসবে,
পার্থ, এভাবে আর কতদিন? এবার নিজের পথ দেখো। আমার সঙ্গে এইভাবে থাকলে হবে? তাই এই বেলা একটা ভালো কাজের সন্ধান করে ফেলা দরকার। যাই হোক, যে 30টা জবাববন্দি পাওয়া গেল তা খুব মন দিয়ে শুনল অরিন্দম। বাকি 108 জনের জবাববন্দি কেন পাওয়া গেল না তা নিয়ে জিজ্ঞাসাবাদ করায় বিক্রম চৌধুরী জানালেন, আসলে ব্যাপারটা হচ্ছে বাকি 108 জন কেউ ঠিক করে কিছু বলতে পারছেন না। এই কারণটা যদিও আমার খুবই উৎকট লাগলো, তবে অরিন্দমের যেন কোনো চিন্তাই নেই। সে দিব্যি বিগ বস চালিয়ে দেখতে লাগলো। বুঝলে পার্থ, লোকের পার্সোনালিটি চেনার জন্য এই শোটা খুবই উপকারী। এবারে মনে হয় জিকেই জিতবে। আবার 15 দিন পর অরিন্দম অফিসার বিক্রম চৌধুরীকে ফোন করলো। অফিসার, আমাকে ক্ষমা করবেন। আমি আমি একটা ভুল কাজ করে ফেলেছি। কেন বলুন তো? আসলে আপনি যে 30 জনের জবানবন্দি পাঠিয়েছিলেন তা আমি ডিলিট করে ফেলেছি। মানে বুঝতেই পারছেন, ইন্টারনেট এইসবের ব্যাপার। আপনি আর একবার যদি সবার সঙ্গে কথা বলে আমার জবানবন্দিগুলো পাঠান তাহলে খুবই ভালো হয়। আর হ্যাঁ, তবে নতুন করে পাঠাবেন, কিন্তু পুরনোগুলো পাঠিয়ে দেবেন না। ওকে, নো প্রবলেম। আমি হতবাক। অরিন্দম, তোমার কাছে তো ওই 30 জনের জবাববন্দি আছে, তাহলে আবার কি? আমি কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না। কি যে হচ্ছে তার নেই ঠিক। আরে দেখোই না পার্থ কি হয়। 3-4 পর আবার নতুন করে 30 জনের জবাববন্দি এসে গেল। অরিন্দম এবারেও সবার জবাববন্দি শুনল। শেষ জবাববন্দিটা শোনার পর ওর মুখে হাসি ফুটে উঠল। এই তো ফাঁদে পা দিল হাতি, এবার পিছনে খাবে লাথি। এরপর অরিন্দম ফোনটা নিয়ে বিক্রম চৌধুরীকে ফোন লাগালো। হ্যাঁ স্যার, হ্যালো স্যার। খুনি, গুপ্তচর বা গুপ্তচোর যাই বলুন, সবাইকে পাওয়া গেছে। কে চোর? কে চোর? আপনার জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ত্রিদীপ ঘোষাল। মানেটা? না মানে আমি তো মনে কিছুই মাথায় ঢুকছে না। অরিন্দম বাবু, আমার মনে হয় আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি তো ত্রিদীপকে দেখেননি। ওর মতো বিশ্বস্ত অফিসার পাওয়া খুবই দুর্লভ। ও নয়, ও এই কাজ করতেই পারে না। স্বাভাবিক, আমার কথা আপনার বিশ্বাস নাই হতে পারে। যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় তাহলে ওকে ভালো করে তল্লাশি করুন, তাহলেই বুঝতে পারবেন। আর ইউ শিওর মিস্টার দাস? 100% শিওর। অরিন্দম যে ঠিকই বলেছিল তা পরদিন দুপুরেই জানা গেল। ত্রিদীপ ঘোষালের কিডব্যাগ থেকে পাওয়া গেছে ভারতীয় সেনার বেশ কিছু জরুরি গোপন তথ্য, কিছু অত্যাধুনিক অস্ত্র আর একটা স্যাটেলাইট ফোন। এই ফোনের সাহায্যেই ত্রিদীপ বর্ডারের ওপারে মির্জা ওমর খান, লিয়াফিদ গাফানজার, আবদুল্লাহ সাফিক, হাসান মাকসুদ, কাসিম সুলেমান নামের কিছু পাকিস্তানি জঙ্গির সঙ্গে যোগাযোগ রাখত। চীন এমনি পাকিস্তানকে মদদ দেয়, তার ওপর কাশ্মীরের বদলে এবার অরুণাচল হয়ে পাকিস্তানি জঙ্গিরা ভারতে অপারেশন চালানোর ধান্দায় ছিল। ওই মির্জা শেখ, হাসান মাকসুদ ও কাসিম সুলেমানি নামের লোকটি খুবই ধূর্ত। আর ত্রিদীপ ঘোষালের ব্রেন ওয়াশ ওই হাসান মাকসুদ নামের লোকটা করেছে। ওর কথাতেই ত্রিদীপ ব্যোমকেশ গড়াইকে খুন করেছে। এখন আপাতত ওরা স্পেশাল জেলে বন্দি, আর জঙ্গি দলের সবাইও হাতে নাতে ধরা পড়েছে। কিন্তু তুমি কি করে বুঝলে যে ওই ত্রিদীপই খুনি? দেখো, 2 মাস আগে 22 তারিখে কি হয়েছিল তা কি তোমার মনে আছে? আমি একটু ভেবে বললাম, না তো। অথচ সেদিন পাড়ায় একটা খুন হয়েছিল। দেখো, এত গুরুত্বপূর্ণ ঘটনাও তোমার মনে নেই, তাই তো? আসলে মনে থাকবার কথাও নয়। এভাবে ঠিক বোধহয় কারোর পক্ষেই মনে রাখা সম্ভব নয়। তাই এই খেলাটাই আমি খেললাম। খেলা? হ্যাঁ বন্ধু, খেলা। সেনাঘাটির 138 জনের মধ্যে 30 জন কিছু বলবার চেষ্টা করেছে, যদিও তাদের বেশিরভাগ কথাই এলোমেলো ও বেখাপ্পা। 2 মাস আগে কি হয়েছিল তা পারফেক্টলি বলা সম্ভব নয়। 15 দিন বাদে তাদের জবানবন্দি আরও পাল্টে যাবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ব্যতিক্রম ঘটল একজনের ক্ষেত্রে, ত্রিদীপ ঘোষাল। 2 মাস আগের সেই দিনটি প্রতি ঘন্টার বিবরণী শুধু 2 মাস পরে নয়, 15 দিন পরেও হুবহু একই রকম দিয়েছে। একটা শব্দও পাল্টায়নি, নট আ সিঙ্গেল ওয়ার্ড। বুঝতে পারছো এবার? তার মানে কি ও পুরোটাই বানিয়ে বানিয়ে বলেছে? একদম।
যাতে ওকে কেউ সন্দেহ না করে আর জবানবন্দিতে কোনো ফাঁক না থাকে, সেজন্য সবটাই মুখস্থ করে রেখেছে। আসলে ও ভেবেছিল ওর অ্যালিবাইটা পারফেক্ট থাকলে ওর ওপর কেউ সন্দেহ করবে না, কিন্তু হলো ঠিক তার উল্টোটা। একেই বলে হয়তো অতি চালাকের গলায় দড়ি। তাই না বটে? হ্যাঁ, তবে খারাপ লাগছে বিক্রম চৌধুরীর জন্য। উনি মনে মনে খুবই কষ্ট পেয়েছেন। আসলে আঘাতটা যখন কাছের মানুষের কাছ থেকে পাওয়া যায়, তখন ওটার আঘাত থাকে না, হয়ে যায় গভীর আঘাত। শুনলেন গভীর আঘাত, রচনা পবন পাত্র, গল্পপাঠ ও পার্থর চরিত্রে অর্ণব, ডিটেকটিভ অরিন্দম ও সূত্রধার পবন, আর্মি অফিসার বিক্রম চৌধুরী সৌর। আজকের প্রশ্ন, এই গল্পে কে খুন হয়েছিল? সঠিক উত্তরটা লিখে জানান কমেন্টে। সর্বপ্রথম সঠিক উত্তরদাতাকে আমরা পরের গল্পে শাউট আউট দেব। আজকের মতো রবিবারের গল্পের সময় এখানেই শেষ। ফিরব ঠিক পরের রবিবার সকাল 10টায়। ততদিনের জন্য গুড বাই।